নমস্কার। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা দাঁত নিয়ে করব, কারণ দাঁত আমাদের শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট বলবো। সেই দাঁত নিয়েই আমরা আলোচনা করব এবং দাঁতের কোথায় প্রবলেম, কি করলে আমাদের দাঁতের যত্ন নেব কিভাবে। তো ম্যামের কাছ থেকে আমরা জেনে নেব। তো চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে। তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের মধ্যে আজকে রয়েছেন আমাদের বিশেষ অতিথি দেবযানী বোস ম্যাডাম। তো ওনার সাথে আমরা এই বিষয়ে আজকে আলোচনা করে নেব, সঙ্গে থাকুন। নমস্কার ম্যাডাম। আগে জিজ্ঞেস করে নেবো যে আমাদের পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে এবার? খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি অন দিস শো। খুব ভালো লাগছে, আশা করি আমি কিছু হলেও পজিটিভলি আমি বলতে পারবো, কারণ ডেন্টিস্ট্রিকে অনেকজনই ভয় পায়। তো আই থিঙ্ক আই উড বি সামওয়্যার পজিটিভ, যে ওরাও বুঝবে যে না, ডেন্টিস্ট্রি ইজ নর্মাল, এত মানে কস্টলি না মেনটেন করাটা নিজের দাঁত। আমাদের এই পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। নমস্কার আপনাকে। তো ম্যাডাম, আমরা প্রথমেই জেনে নেব যে আমাদের প্রতিদিনের আমরা কিভাবে দাঁতের যত্নটা নেব। দেখেন, দাঁতের যত্ন ফার্স্ট অফ অল তো হলো ব্রাশিং খুবই ইম্পর্টেন্ট। দুবেলা ব্রাশ করবেন, একবার ফ্লস, দুবেলাই মাউথ ওয়াশ, বাস অতটুকু। আমি জানি শুনতে অনেকটা বেশি লাগে, বাট এতটুকু করলে ইটস এনাফ। আর যখনই কিছু খাবেন মুখটা কুলকুচি করে নেবেন, চাই লিকুইড হোক, সলিড হোক, সেমি সলিড হোক, যাই খাবেন মুখটা ভালোভাবে কুলকুচি করে নেবেন। সেটা চাই কেন না হোক, বিকজ চায়ের থেকে স্টেইন হয়ে যায়, ওই স্টেইনটাও পড়বে না। কিংবা মানে মুখটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন যতটা পরিষ্কার আমাদের রাখতে লাগবে মাউথটাকে। আমরা এরপরে জেনে নেব ম্যামের কাছ থেকে যে আমরা ব্রাশ যে করি কিভাবে করব, সেটা যদি একটু আমাদেরকে বলেন। যখনই ব্রাশ করবেন, আমরা কি করি, যখন আমরা ব্রাশ নিই, আমিও করেছি, যখন আমি ডেন্টিস্ট ছিলাম না তখন আমি করেছি, নিয়েই ব্রাশটা নিয়ে ঘষা শুরু করে দিই। যে কোনো জায়গায় যদি বারবার আপনি ঘষেন ওই জায়গাটা ইরোড হয়ে যায়, মানে কি ওই জায়গাটা ক্ষয় হয়, ঠিক আছে? তো কনস্ট্যান্ট ঘষবেন না। যখনই ব্রাশ নেবেন হাতে সার্কুলার মোশনে চালাবেন, যেখানেই লাগাবেন সার্কুলার, হাতটা সার্কুলার চলবে। তো যখন হাতটা সার্কুলার চলবে, ওটা ব্রাশের টিপসগুলিও সার্কুলার চলবে। তো একটা জায়গায় ঘষছেন না, আপনি সার্কুলার চালাচ্ছেন, ঠিক আছে? আমরা নরমালি কিভাবে করি, এইভাবে মানে হ্যাঁ, ধরেই ব্রাশ নিয়ে ঘষা শুরু করে দিই, দ্যাট ইজ ভেরি রং। ওটা কোনো সময় করবেন না। যখনই নেবেন জাস্ট হাতটা গোল চালাবেন, জাস্ট গোল চালাবেন। চালালে সব জায়গায়, ভেতরে হোক বাইরের দিকে হোক, গোল চালাবেন। অ্যান্ড 2 মিনিটস, নট মোর দ্যান দ্যাট। 2 মিনিটস ইজ এনাফ। 2 মিনিটসের মধ্যেই শেষ করে দেবেন। 2 মিনিটসের বেশি করলে ক্ষয়টা তাড়াতাড়ি হবে। দেখেন, সব কিছুরই একটা নেগেটিভ ইফেক্ট আছে। ব্রাশিংয়েরও যদি আপনি 5 মিনিট, অনেক পেশেন্টরা আমার কাছে যখন আসে ওরা বলে যে না 5 মিনিট ম্যাডাম, 5 মিনিট ব্রাশ করি, মানে কখনো না, 5 মিনিটও ইজ টু মাচ। আবার 2 মিনিটসের নিচেও করবেন না, জাস্ট এক্স্যাক্ট 2 মিনিটস করবেন, এনাফ। তো আমাদের কতবার দিনে ব্রাশ করা উচিত? মিনিমাম 2 টাইমস, মিনিমাম। সকালে ঘুম থেকে উঠে একবার, আর ঘুমাতে যাওয়ার আগে একবার, মিনিমাম 2 টাইমস তো করতেই হয়। মানে এটা ছাড়া আপনি কখনো এক্সপেক্ট করবেন না যে আপনার দাঁত ভালো থাকবে, নষ্ট হবেই। আর মাঝে মাঝে তো যখনই কিছু খাচ্ছেন, কিছু ড্রিঙ্ক করছেন, কুলকুচি করে নেবেন। দ্যাট ইজ দ্য মিনিমাল কেয়ার ইউ ক্যান ডু। আর দিনে একবার অন্তত ফ্লস একটা স্টিকের মতো থাকে, কিংবা অনেক সময় থ্রেডসের মতো থাকে, ওটা দিয়ে ইন্টারডেন্টালি, মানে দুটো দাঁতের মাঝটা পরিষ্কার করতে হয়। কারণ যতই আমরা ব্রাশিং করি না কেন, যতই টিভি অ্যাডসে দেখিয়ে দেয় যে ভেতর থেকে পরিষ্কার হচ্ছে, ইন রিয়ালিটি অতটা করে না। 40% সারফেসেস ওই ব্রাশ দিয়ে পরিষ্কার হচ্ছে, কিন্তু ম্যাক্সিমামটা রয়ে যাচ্ছে ইন্টারডেন্টালি। কারণ অনেকজনেরই টাইট কন্ট্যাক্ট থাকে দাঁতের, তো ওটার মাঝখান দিয়ে পরিষ্কার করাটা খুব এসেনশিয়াল। নাহলে ওখানেই পোকাটা হবে, ওখানেই মাইক্রো অর্গানিজমস গ্রো করবে, কেরিজ হবে, তারপর ব্যথা, তারপর তো আছেই ট্রিটমেন্ট। ঠিক। তো ম্যাম, এরপরে জেনে নেবো আপনার কাছে যে বাচ্চাদের দাঁতের যত্ন কিভাবে আমরা নেব। বাচ্চাদের দেখেন, একটা এইজের পরে জাস্ট টেক পি সাইজ, মানে মটরশুঁটি যতটুকু থাকে অতটুকু অ্যামাউন্টই ব্রাশে পেস্ট নেবেন। বাচ্চাদের ব্রাশও আলাদা থাকে, পেস্টও আলাদা থাকে, ওদের মাউথওয়াশও আলাদা থাকে। যে কোনো একটা আপনাদের যে ফ্যামিলি ডেন্টিস্ট আছে কিংবা যে কোনো ডেন্টিস্ট আছে, ওনার সাথে কনসাল্ট করে ওর জন্য আলাদাই একটা রেজিম নিয়ে নেবেন। তারপরে ওটা 2 বার করে করবেন, যেরকম সেম আমাদের মতোই 2 বার করে ব্রাশ করতে হবে। এটা হ্যাবিটে বাচ্চাদের আপনারই আনতে হবে। আর ধরেন একদম দুধের শিশু যারা দুধ খাচ্ছে, ওরা যখন দুধ খেয়ে নেবে তখন ওদের একটা ছোট, আমাদের যেমন ওই যে ছোট সাদা সাদা কাপড়গুলি থাকে, ওইটাকে একটু ভিজিয়ে মাড়িগুলি মুছে দেবেন। যখন ও দাঁত আসেনি কিংবা নিচে ছোট্ট ছোট্ট 2টো দাঁত এসছে, ওটাকে মুছে, ওই 2টো দাঁতকে তো আপনি ব্রাশ করবেন না, ভেরি অবভিয়াস। ওটাকে আপনি ওই কাপড়টা দিয়ে মুছে দেবেন, জল দিয়ে হালকা কাপড়টা দিয়ে মুছে দেবেন। জিভের মধ্যেও মানে হ্যাঁ, ওই জিভটাও পরিষ্কার করে দেবেন ওই কাপড়টা দিয়ে, ওই একটা কাপড় দিয়ে
স্টেরিলাইজড একটা কাপড় রাখবেন, ওইটা ভিজিয়ে গরম জল দিয়ে কিংবা হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মুছে দেবেন যখনই ফিডিং শেষ হবে। এবার ছোটো বাচ্চারা তো 2 ঘন্টা পর পরই ফিডিং হয়, তো ফিডিং 2 ঘন্টা পর পরই আপনি এই জিনিসটাই কন্টিনিউ, কারণ মনে রাখবেন প্রাইমারি দাঁত মানে যেগুলো আমরা বলি মানে ছোটোবেলার দাঁত যেগুলি পড়ে যায় আমাদের এরপরে পার্মানেন্ট ওঠে, প্রাইমারি দাঁতের কেয়ার যদি আপনি না করেন তবে পার্মানেন্ট দাঁত কিন্তু ভালোভাবে উঠবে না, এটা উঠতেও লেট করবে এবং ওটার মধ্যে চান্সেস অফ ইনফেকশনও বেড়ে যাবে যদি আপনি প্রাইমারি দাঁতটাকে ভালোভাবে যত্ন আর আমরা করেন। দেখি যে বাচ্চাদের দাঁতে ইনফেকশনটা তাড়াতাড়ি হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, পোকাটা কারণ কেয়ার তাড়াতাড়ি, কম করে হ্যাঁ। কে, আর বাচ্চারা সবসময় সুগারি ড্রিঙ্কস বেশি খাবে, চকলেট খাবে, তারপর ধরেন হরলিক্স দিয়ে দিচ্ছে কিংবা এনি টাইপ অফ জুস দিয়ে দিচ্ছে, সব কিছু খাওয়াতে কোনো মানা নেই, কিন্তু সব খাবে, কিন্তু আপনার পরিষ্কারটাও রাখতে হবে, ওইটা তো প্যারেন্টসের উপর। একটা বয়সের পরে বাচ্চারা বুঝবে যে না আমার আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই টিথ, বাট ওইটার আগ অবধি তো প্যারেন্টসদেরই দেখাতে হবে। হ্যাঁ, তো অনেক সময় আমরা দেখি যে বাচ্চাদের এই যে হয়তো মুখটা পরিষ্কার করা হয় না বলেই হয়তো দাঁতের সামনে বলুন পিছনে তো পোকা হয়, ভেতরে দাঁতগুলোতে সামনের দাঁতগুলো তো অনেক সময় পোকা হয়, তো এটার থেকে কিওরের উপায় কি? এটার মেইন রিজন হলো এটাকে আমরা বলি ছোটোবেলা থাকতে দুধের থেকে হয়, ঠিক আছে? দুধটা যখন খায় ওরা তো শুয়ে শুয়ে দুধ খাচ্ছে, ঠিক আছে, নিপলটা দিয়ে, বটল ফিডিং বলছি। তো বটল ফিডিং থেকে যখন ওরা ফিড করছে তখন ওদের কি হচ্ছে, রাত্রেবেলায় খাচ্ছে খেতে খেতে ঘুমিয়ে যাচ্ছে, ঠিক আছে, তো মুখে কিছু পরিমাণ তো দুধ রয়েই যায়। আমরা রাত্রেবেলা উঠে মাদেরও পক্ষে সম্ভব হয় না সবসময় কাপড় দিয়ে মোছা কিংবা এই করা, ওরাও তো মানে দে আর ভেরি টায়ার্ড। তো তার জন্যে কি করা উচিত, যে চেষ্টা করা উচিত আর কি, অতটুকুই বলবো যে মুছে দিতে হয়, নয়তো যতবার দুধরা এখানে থেকে যাবে ওই দুধটাই মাইক্রো অর্গানিজমস গ্রো করবে, কারণ এটা অবভিয়াসলি মুখে থাকছে তো এটা নষ্ট হচ্ছে, তো ওইটা মাইক্রো অর্গানিজমস গ্রো করবে, এরপরে দেখবে সামনের দিকে কালো 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 হয়ে গেছে, হ্যাঁ মানে দাঁতগুলি ছোট ছোট হয়ে যায়, সাইডে কালো কালো হয়ে যায়, এটাকে খুব খারাপ লাগে। এক্স্যাক্টলি ওটাকে নার্সিং কেরিজ বলে, সাধারণত ওই ফিডিং এর টাইমে ওটা হয় সবচেয়ে বেশি। তখন কি এই দাঁতগুলো কি তুলে ফেলা উচিত না? দেখেন যদি একদমই নষ্ট হয়ে গিয়ে থাকে এবং ওকে বাচ্চাকে খুব ব্যথা দিচ্ছে কিংবা ওর খুব ব্যথা হচ্ছে, তবে তো 100% ওটাকে তুলে ফেলে দেওয়াই বেটার, বিকজ এটাকে যদি আমি ঠিক না করি তবে এটার নিচে যে পার্মানেন্ট দাঁতটা আছে ওটা নষ্ট হয়ে যাবে, ওটার স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, ওটা যখন বেরোবে তখন ওটা এবড়ো খেবড়ো হয়ে বেরোবে কিংবা নষ্ট হয়ে বেরোবে। তো আপনি প্রাইমারিটাকে যতটুকু যত্ন করবেন ভাববেন পার্মানেন্টের জন্য যত্ন হচ্ছে। তো আমরা অনেক সময় বড়দেরও দেখি যে পোকা ভেতরে দাঁতগুলোতে লেগে মানে ধরে যায়, তো তখন কি আমাদের তুলে ফেলা উচিত না, এটাকে কোনো অন্য না, বড়দের বেলা যখন পার্মানেন্ট দাঁত এসে পড়ে তখন আমি এটা বলবো না, ঠিক আছে? ইভেন কি প্রাইমারিও যদি এক্সেসিভ পরিমাণে কেরিজ না থাকে মানে পোকা না থাকে তবে ওটাকেও ফেলে দিতে হবে না। এখন বাচ্চাদেরও আরসিটি হয়, বাচ্চাদেরও ফিলিং হয়, সব হয়, ঠিক আছে, যদি ওই পজিশনের মতো দাঁতটা থাকে তবে অবভিয়াসলি আমরা বাঁচিয়ে দেবো, কিন্তু যদি ওই পজিশন অবধি না যায় যে না এখন তো একদমই নষ্ট, তবে তো দোনো ক্ষেত্রেই চাহে সেটা বাচ্চারা হোক আর বড়রা হোক ফেলে দিতে হয়। কিন্তু আমরা যতটুকু চেষ্টা করি, মানে বাকিদের কথা জানি না, বাট আমি প্রচুর চেষ্টা করি যে আমি দাঁতটাকে বাঁচাবো, নো ম্যাটার হোয়াট। আমার যদি মারের সাথে লেগেও গেছে, দাঁত একদম নেই, স্ট্রাকচারই নেই, তারপরও আমি চেষ্টা করি যে না আমি দাঁতটাকে বাঁচিয়ে দেবো, মানে বিকজ দেখেন নিজের যেটা সেটা নিজেরই, অরিজিনাল দাঁতই। এখন তো অনেক ডিফারেন্ট ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, যেমন ইমপ্লান্ট হোক কিংবা ব্রিজ হোক, ওসবের মধ্যে কেউ আর্টিফিশিয়াল আপনার লাগাতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করি আপনার যেটা অরিজিনাল ওইটাকেই প্রিজার্ভ করা, ওইটাকেই কনজার্ভ করা, যতটুকু বাঁচানো যায় আর কি। একদমই তাই। তো ম্যাম এরপরে আপনার কাছ থেকে আবারও জেনে নেবো যে আমাদের দাঁতে দেখি অনেক সময় হলুদ দাগ বা ছোপ পড়ে যায়, তো এটা থেকে রিমুভ করার উপায় কি আমাদের? দেখেন এখন এটা হলো অনেক রিজনস ফর দ্যাট স্টেনিং, যেটা আপনি বলছেন যে হলুদ দাগ হয়ে গেছে। প্রথমত অতিরিক্ত চা খাওয়া, অতিরিক্ত কফি খাওয়া, স্মোকিং করা, পান, সুপারি, গুটকা, এইসব তো আছেই। এগুলোকে আমি যতগুলো বললাম এগুলোর মধ্যে যদি কোনোটার বেশি অভ্যাস থাকে, দেখুন কফি এখন 2 কাপ খেলে আপনার স্টেন হবে না, আপনি যদি চা 2 কাপ খান স্টেন হবে না, বাট বারবারই 1 ঘন্টা 2 ঘন্টা পরপরই চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, পান খাচ্ছেন, তবে অবভিয়াসলি স্টেনিং হবেই। এইবার হয়ে গেছে, ধরেন আপনার স্টেনিং হয়ে গেছে, এবার স্টেনিং হলে আপনি আমার কাছেই আসবেন যে না আমার হলুদ হয়ে গেছে কিংবা আমার ব্রাউন স্টেইনস হয়ে গেছে, এগুলো কী করে? ফার্স্ট স্টেপ ইজ স্কেলিং, ঠিক আছে, স্কেলিং মানে আমরা দাঁত পরিষ্কার করি, ঠিক আছে, ওইটাকে আমরা বলি স্কেলিংয়ের পরে হয় পলিশিং করি যাতে দাঁতটা একটু শাইন করে, সেই স্টেইনসগুলো যাতে যায়। এবার সবগুলো করেও অনেক সময় দেখা যায় যে সেই ইয়েলোনেস যে একটা দাঁতের ওটা লাগছেই,
ওইটাকে রিমুভ করার জন্য আমাদের থাকে টিথ হোয়াইটনিং কিংবা টিথ ব্লিচিং, ঠিক আছে? ওই প্রসেসটা আবার আলাদা, ওইটা আবার ধরেন 15 to 20 মিনিটসের একটা প্রসিজিওর, একদম হোয়াইট হয়ে যাবে। যেমন আপনার মানে আপনি চান, আপনি যে শেডে চান ওই শেডে, মানে অবভিয়াসলি আপনার যে শেড আছে ওটার থেকে আরও 2 শেড 3 শেড লাইটার হয়ে যায়। তো এটা হলো ট্রিটমেন্ট প্ল্যান আর কি। তো এটি কতদিন অন্তর করা যেতে পারে? দেখেন স্কেলিং আমি তো বলবো আপনার স্টেইন থাকুক, ক্যালকুলাস থাকুক, পাথর থাকুক, যা খুশি থাকুক, বছরে 2 বার স্কেলিং ইজ 100% এসেনশিয়াল। সবার ক্ষেত্রে। এবার কয়েকজনের কি হয়, টেন্ডেন্সি আছে, যেমন এত বছরের প্র্যাকটিসে আমি একটা জিনিস দেখেছি, সব পেশেন্টদের আবার যেমন পাথর জমে না, শুধু স্টেইন হয়, হালকা হালকা ইয়েলো হয়, পাথর জমে না। কিন্তু যাদের পাথর জমে বেশি, আমি বলবো ওদের আরেকটু ফ্রিকোয়েন্ট করাতে লাগতে পারে। এবার এখানে আমি একটা কথা বলবো, আমার পেশেন্টরা এসে বলে না ম্যাম আমরা তো শুনেছি যে স্কেলিং করলে নাকি দাঁত ক্ষয় হয়ে যায়। দ্যাট ইজ এ ভেরি বিগ মিথ, এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, এইবার আপনি 1-2 মাস পরেই যাচ্ছেন ডেন্টিস্টের কাছে, আমাকে স্কেলিং করে দিন, তো অবভিয়াসলি ক্ষয় হবে। যে কোনো কিছুকে অ্যাবিউজ করলে তো নষ্ট হবেই। 6 মাস অন্তর একবার করলেই এনাফ, এর বেশি লাগে না। তো এই যে বললেন পাথর পড়াটা, দাঁতে পাথরটা কেন পড়ে? ওই যে যত্ন না করলে, আমরা কিছু খেয়ে নিচ্ছি, ধরেন রাত্রেবেলা ঘুমিয়ে যাই, এখন টায়ার্ড হয়ে গেছি, আজকে আর ব্রাশ করবো না, ওটা থেকেই পাথরটা। এক্স্যাক্টলি। তো আপনার খাবারটা জমে আছে না, এবার দিনের পর দিন এটা জমেই যাচ্ছে, এটা আস্তে আস্তে মিনারেলাইজ হয়ে যায়, হয়ে বড় একটা পাথরের লেয়ার তৈরি করে দেয়। মানে প্রতিটা দাঁতের ফাঁকে ফাঁকে জমে যায়। হ্যাঁ, দেখবেন অনেক সময় খোঁচা দিলে একটু বেরিয়ে আসে, হ্যাঁ পাথর লাগে মুখের মধ্যে একটু, ওইটাই। আর আপনি যদি কেয়ার না করেন তবে তো এটা হবে। 1-2 দিন ঠিক আছে, মাসে 1-2 দিন আপনি স্কিপ করলেন রাত্রেবেলা ব্রাশ করা, আজকে একটু টায়ার্ড আছি, আজকে পারছি না, তবে ঠিক আছে, বাট নট এভরিডে। ইট শুড নট বিকাম অ্যান হ্যাবিটটা ওইটা হওয়া দরকার যে না পরিষ্কার রাখবো। ধন্যবাদ ম্যামকে। তো ম্যাম এরপরে আবারও জেনে নেবো যে আমাদের মুখে দেখি অনেক সময় দুর্গন্ধ হয়, বা অনেকে কথা বলতে গেলে তার মুখ দিয়ে দুর্গন্ধ বেরিয়ে আসে, তো এটা কেন, বা এটা যত্ন কিভাবে আমরা নেব? দেখেন মুখের দুর্গন্ধ, আমি আবার সেম টপিকে আসবো। ইফ পান খাচ্ছেন, স্মোকিং করছেন, টোব্যাকো, এনি টাইপ অফ টোব্যাকো, পান, বিড়ি, সিগারেট, গুটকা, যা খুশি খাবেন আপনি, ইট উইল ক্রিয়েট প্রবলেম, ঠিক আছে? চা খেয়েছেন, কফি খেয়েছেন, খুব খেয়েছেন, ঠিক আছে, ধরেন 2 কাপ না, কিন্তু আবার ইন্টারভেলসে 2 ঘন্টা পর 1 কাপ কফি, এনিথিং যেটা মুখের মধ্যে কনস্ট্যান্ট থেকে যাবে, দ্যাট উইল ক্রিয়েট আ স্মেল ফার্স্ট। এবার সেকেন্ড কি হয়, যদি আমাদের মুখের মধ্যে কোনো পোকা টোকা থাকে, আমরা ট্রিট করাচ্ছি না, কিংবা কোনো দাঁতে কোনো ইনফেকশন আছে, ট্রিট করাচ্ছি না, আচ্ছা ওষুধ খেয়ে ঘুমিয়ে যাচ্ছি, ওষুধ খেয়ে চালিয়ে দিচ্ছি, তবে অবভিয়াসলি আপনার মুখে স্মেল হবে। থার্ড, আপনার পেটে কোনো সমস্যা থাকলে, কোনো রকম ভেতরের গাট প্রবলেম থাকলে, অবভিয়াসলি আপনার স্মেল হবে মুখে। তো দেয়ার আর অ্যাম্পলস অফ রিজন যার জন্যে স্মেল হয়। এবার বলে স্মেল হলে কী করতে হবে, আপনি ডেন্টিস্টের কাছে যাবেন, অবভিয়াসলি ডেন্টিস্ট আপনার পুরো অরাল ক্যাভিটিটা, মানে পুরো মুখের ভেতরটা চেক করে দেখবে কি এইসব সিমটমস আছে কি না, তারপর ও ইন্টারনাল যাবে। যদি দেখে যে না মুখের মধ্যে সব কিছুই ঠিক আছে কিন্তু তারপরেও স্মেল হচ্ছে, তখন ও বলবে যে না আপনার তবে পেটে কোনো সমস্যা আছে, আপনি একটু চেক করান। তো তখন আমরা বুঝে, টেস্ট দেবে, তখন আমরা বুঝে টেস্ট দেবো, ওই টেস্টগুলো করালে তারপরে আমরা বুঝি যে এটা কিসের থেকে অ্যাকচুয়ালি হচ্ছে, দেন উই ওয়ার্ক অন দ্যাট কজ। ওই যেটার জন্য হচ্ছে, ধরেন পান সুপারি থেকে বলবো পান সুপারি খাবেন না, স্মোক করলে বলবো স্মোক করবেন না। তো ওইটা ট্রিটমেন্ট ডিপেন্ডস অন হোয়াট ইজ দ্য ফ্যাক্টর, কিসের জন্য হচ্ছে ওটার উপরে ডিপেন্ড করে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আবারও। তো ম্যাডাম এরপরে জেনে নেবো যে অনেক সময় দেখি অনেকের দাঁতে উঁচু নিচু থাকে, তো এই উঁচু নিচু দাঁতগুলোকে সোজা করতে গেলে আমরা অনেক সময় দেখি অনেকে ক্লিপ ব্যবহার করে, তো এই প্রসেসটা কিরকম ভাবে হয়? বা দেখেন এটা এখন থাকে অনেকজনের, যেমন ওচা থাকে, অনেকটাই ওচা, হয়তো নিচের পাটি নয়তো উপরের পাটি ওচা থাকে। তো আমার কাছে যেমন অনেক বছর আগে একটা পেশেন্ট এসেছিল, ও আমাকে বলেছে একদম বিয়ে হওয়ার কিছুদিন আগেও এসছে, মানে 6 মাস, বিয়ে হওয়ার 6 মাস আগে এসছে, 6 মাস না 1 বছর আগে এসছে। হ্যাঁ, এসে আমাকে বলছে ম্যাডাম, ও ভীষণ কাঁদছিল, ম্যাডাম আমার বিয়ে হচ্ছে না, এই কারণে আমাকে রিজেক্ট করে দিচ্ছে সবাই, দেখেন এই অবস্থা। এত ওচা, আর ওচা মানে কি, মানে ওর বেরিয়ে যাচ্ছে আর কি, মানে একদম ঠোঁটের মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছে না। তো অবভিয়াসলি দেখেও খারাপ লাগে, মেয়েটা এমনি দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু এটা হয়ে গেছে। তো আমি বলেছি কোনো টেনশন নেই, হয়ে যাবে, ওই তার লাগলে হয়ে যাবে, ঠিক।
তো তারপর আমার এখানে যে স্পেশালিস্ট আসেন ওনার সাথে কথা বলালাম, ওনার সাথে হলো। তারপর আস্তে আস্তে একটু টাইম দিতে হয় এই ট্রিটমেন্টটাকে। এই ট্রিটমেন্টটা একটু পকেটে কস্টলিও যায়, বিকজ অবভিয়াসলি আপনার দাঁতটাকে ঠিক করছে না, ও সমান করবে দাঁতটাকে টেনে। তো তার লাগানো হলো। তারপরে 6 months to 8 monthsের মধ্যেই ওর ট্রিটমেন্টটা হলো, বিকজ ওর শুধু অল্প জায়গায় ছিল, মানে একদম সবটা ছিল না, শুধু সামনের 4-5টা দাঁতই উঁচা, একদম নিচটা আবার ঠিক আছে। তো যখন লাগিয়ে দিলাম তখন ওর তো একটু প্রথম তো তার লাগালে সবারই প্রবলেমটা হয়, সব খেতে পারে না, এরপরে ব্যথা লাগে, কেটে কেটে যায়, এগুলো একটু সবার প্রবলেম হয়। এখন বেরিয়ে গেছে আরও নতুন ট্রিটমেন্ট, ইনভিজিলাইন বেরিয়ে গেছে, ওগুলো তো একদমই নো পেইন, নাথিং, কিছু হবে না, বুঝবেনই না আপনি লাগিয়েছেন। তো 7 কিংবা 8 মান্থে যখন ওরটা খুললাম, মানে ওই যে বলে না ডাক্তারদের কাছে এটাই পাও না, মানে ও এতভাবে কাঁদলো আমার সামনে, মানে ও বললো যে না, হ্যাঁ খুশির কান্না, মানে ও বললো যে না আমার দাঁতগুলো এখন ঠিক হয়ে গেছে, আমার তো মানে আমি আপনাকে কি করে থ্যাংক ইউ বলবো। ওর খুব গরিবও ছিল, এত বেশি মানে টাকা পয়সা দেওয়ার মতো না আর কেউ। আমার মনে আছে ওর বাবার একটা বাজে মালের দোকান ছিল, তো বলছে আমি এত টাকা দিতেও, তখন আমি ওর জন্য আমি কম, মানে ওর ইমোশনাল সাইডটা একটা মেয়ে হয়ে অবভিয়াসলি আমিও বুঝি, তো ওর ইমোশনাল সাইডটা দেখে আমি ওর থেকে অনেক কমই রেখেছিলাম, আমার মনে আছে। কিছু তো রাখতেই হবে কারণ স্পেশালিস্ট কাজ করছে। তো মানে তখন ও যখন কাঁদলো, মানে এখনও আমার যেমন গুজবাম দেয় ওই টাইমটা চিন্তা করলে, মানে খুব কান্না করেছে আমার কাছে, কান্না করে বলে যে দিদি তোমার জন্য আমি পেয়েছি, আমি নয়তো আমি মানে আমার তো আশাই চলে গেছিলো যে আমি আর বোধহয় আমার কখনোই বিয়ে হবে না। ওর বাবাটা মানে ওকে বকাবকি শুরু করে দিয়েছিল যে তোমার বিয়ে হচ্ছে না, এই না হয় না, ওদের ইয়েতে হয় এরকম যে ওরা দোষারোপ শুরু করে দেয় না, এই জন্য। তারপর ও বলেছে আমি তোমার বোর্ড দেখেছি, বোর্ড দেখে তারপর এসেছি। তো ওটা আমার জন্য একটা পাওনা। এরকমই কোনো একটা স্মরণীয় ঘটনা, মানে খুব সুন্দর ঘটনাটা শুনতে ভালোই লাগলো, এরকম যদি কোনো একটা স্মরণীয় ঘটনা শুনতে পারি আপনার কাছে। আরেকটাও ছিল এরকম, আমার মনে আছে ওর বাবা ওই যে ঠেলা নিয়ে যায়, মূর্তি টুর্তি নিয়ে যায়, যে ওসব ঠেলা ইয়ে করে আর কি। তো ও এসছে, মেয়েটা ও এসে বলছে ওরও সেম প্রবলেম, কিন্তু ওরটা আবার কি, ওর পুরো দাঁত সামনে নষ্টই হয়ে গেছে, মানে ওর আর তার লাগানোর মতো কোনো সিস্টেমই নেই, ওর পুরো দাঁত একদম পোকায় খেয়ে নিয়েছে। আর কত এজ, 19-20 হবে। ওরও সেম, হ্যাঁ ওরও সেম, বিয়ের আলাপ টালাপ চলছে, হ্যাঁ। আর এসে বারবারই মানে ওর মানে টেনশন যে আমার তো বিয়ে হবে না, আমার বাবাও বলছে বিয়ে হবে না, মাও বলছে বিয়ে হবে না। বলছি কেন বিয়ে হবে না? বলে না দেখো না আমার সব তো দাঁত নষ্ট সামনের, হ্যাঁ, আর একদম কালো হয়ে আছে সামনের দাঁতগুলো, হ্যাঁ। তা আমি বলেছি কিছু হবে না, এটাও আমি ঠিক করে দেবো, তুমি একটু ভরসা রাখো, হবে, ঠিক হবে। তারপরে ওর তো কোনো মতে ও তারপর আমাকে ছেড়ে দিল, ও আমার সাথে আর কথাই টথাই বললো না, ও আবার চলে গেল অন্য কোনো ডাক্তারের কাছে, মোস্ট প্রবাবলি গেছে বুঝতে, হ্যাঁ। তো ওর কাছে হয়তো একটু টাকাটা বেশি লেগেছে কিংবা কিছু, হ্যাঁ। ও আবার গেছে আরেকটা ডাক্তারের কাছে, ঘুরে টুরে আবার এসছে আমার এখানে, এসে বলছে না আমার ওনার সাথে কথা বলে ভালো লাগেনি, আমার মানে বিশ্বাসটা দিতে পারিনি আমি, আপনি যে আমাকে বিশ্বাসটা দিচ্ছেন আমাকে দেবেন তো, কারণ আমার বাবা কিন্তু একদম, আর ওর বাবা যে এসেছিল মানে উনি একদম একটা গেঞ্জি পরেছিল যেটার মধ্যে পুরো মানে হোল একদম, মানে খুবই গরিব, দেখেই বোঝা যাচ্ছে। অ্যান্ড আই রিমেম্বার আমি সবসময় এমন করি যে আমি আছে না, যদি কোনো মানে কাস্টমার দেখি যে খুবই নিডি, তো আমি অনেক সময় চার্জও করি না, এরকমও হয়, আমি নিজেই করে দিই, হ্যাঁ। ভেরি পজিটিভলি সেইং, এটা আমি সবসময় করি। তো ওর থেকে আমি কিছু, আমার তখন ছিল যে আমি ওর থেকে কিছু রাখবোই না, কারণ ওর বাবাকে দেখে আমার কষ্ট লেগে গেছে, আমি ওর থেকে আমি কিছু রাখবো না, বরঞ্চ আমি ওকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কারণ অবভিয়াসলি আমাদের একটা এক্সপেন্স হয় যখন আমরা এমন বড়ো একটা ট্রিটমেন্ট ধরি। আচ্ছা করলাম, করার পরে ও আমাকে এসে যাওয়ার সময় 2000 টাকা দিয়েছে হাতে, হ্যাঁ। দিয়ে বলছে দিদি, ম্যাডাম আবার বলেনি, বলে দিদি তুমি তো আমার থেকে টাকা রাখোনি, বাবা বলেছে এটা রাখতে। তো আমি বলছি কেন, এটা আমি কেন রাখবো, আমি তো বললামই আমি রাখবো না, আমি তোমাকে দিলাম, তুমি খুশি তো, দ্যাট ইজ এনাফ। বলে না খুশি হয়েছে, আমার বাবা বলছে ডাক্তারদের টাকা না দিলে ট্রিটমেন্টের মানে ইয়ে হয় না, ফলটা পাওয়া যায় না, এটা অনেকজনই বলে। তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে, তো আমি ওখান থেকে 500 রুপিস নিয়েছি, আমি বলছি আচ্ছা ঠিক আছে বাবাকে বলবে আমি 500 রেখেছি। তারপরে বলে না আমাকে বাবা খুব বকবে, হ্যাঁ আমি তোমাকে দেইনি, তুমি বলে দিও না, বাবাকে বলো আমার সাথে এসে কথা বলতে, আমি বলে নেব। তারপর আমাকে প্রণাম টনাম করে এরপরে বেরিয়ে গেছে, মানে ওটাই আমার পাওনা, এর থেকে বেশি আমার কিছু লাগে না। বাহ, খুব সুন্দর, ভালো লাগলো ম্যামের গল্পটা শুনে, ধন্যবাদ ম্যাডাম আপনাকেও। তো ম্যাডাম এরপরে জেনে নেবো যে অনেকে দাঁতের ট্রিটমেন্ট করতে গিয়ে ভয় পায়,
হ্যাঁ, তো এই ভয়টা তো অনেক সময় তাদের মানে কি বলে, আগে কোনো এক্সপিরিয়েন্স হয়তো থাকে বা কারো কাছ থেকে শুনেছে কোনো কোনো ঘটনা, তো তারপরে বসতে ভয় পায় ওই শীটটার মধ্যে। তো এটাকে রিমুভ করার জন্য বা এটাকে থেকে ভয়টা দূর করার জন্য কি করা উচিত? দেখেন, আগে এখনও শুনি আমি এটা, এখন আমার মনে হয় আমি একটু বেশিই শুনি এই জিনিসটা, না আমি কিছু করব না, ইঞ্জেকশন নেব না, আমার খুব ভয় লাগে, ডেন্টিস্টের কাছে যাব না। এটা কখন হয় জানেন তো, যখনই যে কোনো একটা পার্সনের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে যায় ডেন্টিস্টের সাথে। ও ফার্স্ট টাইম গেছে, ধরেন ও আমার কাছে এলো ফার্স্ট টাইম, এবার ও খুব ব্যথা পেয়েছে, হ্যাঁ, কিংবা ওর খুব প্রবলেম হয়েছে, ওই সময় কি হয়, ওর মেন্টালিটিটা সাইকোলজিটা চেঞ্জ হয়ে যায়। ও নেক্সট আমার কাছে তো আসবেই না, ঠিক আছে, ও নেক্সট টাইম যার কাছেই যাবে ওর কাছে ভয়ই পাবে, ঠিক আছে। কিংবা ধরেন বাচ্চারা যদি বাবা মাকে দেখে যে না বাবা মারা গিয়ে মানে মানে ওরা সাফার করেছে, তো বাচ্চারার মধ্যে ওই জিনিসটা পড়ে যায়, মা গো ডেন্টিস্টজি, আমি যাব না ডেন্টিস্টের কাছে, এটা হয়ে যায়। কিন্তু আজকের দিনে ট্রিটমেন্টস কিংবা আজকের দিনে ফ্যাসিলিটিস এত বেড়ে গেছে যে দের ইজ নো নিড টু ফিয়ার ডেন্টিস্ট্রি। এখন মানে আন্ডার অ্যানেস্থেসিয়া সব কিছু হয়, ঠিক আছে। এরপরে এনভায়রনমেন্টটা এত পিসফুল থাকে এখন সব ক্লিনিক্সেই। এনভায়রনমেন্টটা পিসফুল রাখার জন্য উই হ্যাভ এ ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টিরিয়ার্স। যেমন বাচ্চাদের জন্য একটা ডিফারেন্ট ইন্টিরিয়ার থাকে আমাদের, বাচ্চাদের জন্য যদি আজকে আমি একটা ডেন্টাল ক্লিনিক করি, ইটস টোটালি ডিফারেন্ট, সব পুতুল টুতুল দিয়ে সাজানো, ওদের জন্য ফ্রেন্ডলি করা আর কি। এরপরে বড়দের জন্য যদি থাকে একটু স্ট্যান্ডার্ড, একটু পিসফুল, কাম হোয়াইট, একদম এসি টেসি দেওয়া, খুব আরামসে। এরপরে আপনাদের ট্রিটমেন্ট যারা করছে ওরাও প্রফেশনাল, এবং যারা নার্সেস আছে, যারা হেল্পার্স আছে, অ্যাসিস্ট্যান্টস আছে, ওরাও খুব মানে ভেরি কোঅপারেটিভ, পেশেন্টকে কনস্ট্যান্ট বোঝাচ্ছে কিছু হবে না, একটু টাইম দেন। মানে আমি মনে করি দ্যাট এই যে ডাক্তারি প্রফেশনটা, মেড বি ডেন্টিস্ট্রি, মেড বি এমবিবিএস অর এনিথিং, এক লিটল বিট অফ কাইন্ডনেস যদি আমরা পেশেন্টদের দেখাই না, পেশেন্টরা অটোমেটিকলি দে গিভ আস, তারা অটোমেটিকলি ওদের মানে বলে না অনেক সময় ডাক্তারের সাথে কথা বলেই ঠিক হয়ে যায়। ইয়েস, এক্স্যাক্টলি, অ্যান্ড এটা সাইকোলজিটা কাজ করে। তো আপনার এটা টোটালি ডেন্টিস্টটার উপরে ডিপেন্ড করে যে ওরা কি করে ওটাকে ফেস করবে, কি করে পেশেন্টটাকে কমফোর্টেবল ফিল করাবে। অ্যান্ড আপনার তরফ থেকে মানে পেশেন্টের তরফ থেকে আমি বলতে চাই, দেখেন মেন্টালি কিছু তো রেডি হয়ে আসতেই হবে যে এখানে আমার ট্রিটমেন্ট হবে। এটা এমন না প্রেসক্রিপশন করলাম আর ছেড়ে দিলাম, উই হ্যাভ টু ট্রিট। হ্যাঁ হ্যাঁ, এটাও এমনও না, আপনি ওষুধ খাবেন ঠিক হবেন, কিন্তু আপনার ট্রিটমেন্টও করাতে হবে। তো মেন্টালি কিছুটা প্রিপেয়ার হয়ে আসাই ভালো ফার্স্ট। এরপর যদি বেশি ভয় লাগে তবে ফ্যামিলি মেম্বার নিয়ে আসুন, কাউকে সাথে করে নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। দাঁত ফেলবেন, ভয় লাগছে, 2-3জনকে নিয়ে আসুন, যে না ওরা আমাকে নিয়ে যাবে, ঠিক আছে। এরপরে ধরেন বসলেন আপনি চেয়ারে, এই চেয়ারটাতে বসলেই তো সবাই ভয় পায়, হ্যাঁ, চেয়ারটাতে বসলেন, জাস্ট মেডিটেট করতে থাকেন মনে মনে, চোখ বন্ধ করে মেডিটেট করতে থাকেন যে ভগবান আমি ঠিক আছে, আমার সব ঠিক হবে, হ্যাঁ তাড়াতাড়ি কিওর হয়ে যায় বা সব ঠিক হবে, বাস ভরসা রাখবেন। ট্রাস্ট ইজ দ্য মেইন থিং, যে আপনার ডেন্টিস্টকে আপনি ট্রাস্ট করবেন, ব্যাস। ওইভাবেই আস্তে আস্তে দেখবেন, প্রথমবার একবার যদি আপনার এক্সপিরিয়েন্স ভালো হয় তবে আপনি কখনো ভয় পাবেন না, নেক্সট টাইম কখনো ভয় পাবেন না। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো ম্যাডাম এরপরে আরো একটি বিষয় জেনে নেবো আপনার কাছ থেকে, যে আগে যখন দাঁতের ট্রিটমেন্ট করা হতো তখন সেই সময়ের যে যন্ত্রপাতিগুলো ইউজ হতো, এখনকার যন্ত্রপাতি কিন্তু এখন অনেক উন্নত, তো এটার যে ডিফারেন্সটা একটু জেনে নেবো আপনার কাছ থেকে। দেখেন আগে যেমন ছিল, অনেক অনেক মানে ইয়েতেই দেখতাম মানুষ, একদম প্রথম দিকের কথা যদি ভাবি, কোনো সময় অ্যানেস্থেশিয়া ছিলই না, অ্যানেস্থেশিয়া ছাড়াই কাজ হতো, হ্যাঁ, কিংবা স্প্রে ফর্ম অ্যানেস্থেশিয়া কিংবা টপিক্যাল, এইসব কিছুই ছিল না। এখন কত কিছু হয়ে গেছে। আগে আরসিটি কনস্ট্যান্ট মানুষের হাত দিয়ে বসে বসে করতো, ঠিক আছে। এখন যেমন মেশিনস চলে এসছে, মানে এখন সিঙ্গেল সিটিং আরসিটিসও হচ্ছে। আগে তো মানুষের আরসিটি গেলেই বলতো আরে বাপরে 10-12 দিন 15 দিন লাগবে, এখন আর ওটা লাগেই না, এখন সিঙ্গেল সিটিংয়ে আরসিটি হয়, কোনো প্রবলেম হয় না। এরপরে এক্সরেজ, আগে এক্সরের জন্য আমরা ডায়াগনস্টিক্সে পাঠাতাম যে না ওখান থেকে এক্সরে করে আসেন, ওখান থেকে, এখন আমরা নিজেরাই রাখি, এখন আমাদের কাছে নিজেদের কাছেই আছে। তো পেশেন্টদের কমফোর্টের জন্যে এবং মানে বিভিন্ন ধরনের জিনিস বেরিয়ে গেছে, ইনস্ট্রুমেন্টস বেরিয়ে গেছে, পেশেন্টরা যাতে কমফোর্টেবল ফিল করে। আমরা কি চাই যেখানে যাব ওখানেই সব শেষ হয়ে যাক, বারবার একবার ওই ডায়াগনস্টিক, একবার এই ব্লাড টেস্ট, একবারে এইসব করতে গেলে পেশেন্টের কী হয়, মানে হাঁপিয়ে যায়, ওরা বলে বাপরে এত কিছু করতে হবে, থাক বাদ দাও, ট্রিটমেন্টই করাবো না। একটা রুফের আন্ডারে যদি সব পেয়ে যায় তবে অবভিয়াসলি পেশেন্টদেরও কমফর্টটা বেড়ে যায় এবং করাতেও ওরা তখন ইচ্ছুক থাকে। তো এখন মানে অনেক কিছু, যেমন টিলিং এইসব আগে কত মানে মানে টাইম কনজিউমিং ছিল, এখন আর এত টাইম কনজিউমিং না। একটা ফিলিং করাতে আপনি যান মিনিমাম হাফ অ্যান আওয়ার,
মানে একদম সিটিং টাইম থেকে মানে আপনি ঢোকা থেকে বেরোনো অবধি হাফ অ্যান আওয়ারের মধ্যে সব শেষ। স্কেলিং করাতে যান, সেম হাফ অ্যান আওয়ারের মধ্যে সব শেষ। নো পেইন, নাথিং, কোনো পেইনও হবে না, কিছু না, টপিক্যাল দিয়ে হালকা একটু নাম্বিং করে আরামসে করে নিচ্ছে। আগে এইসব ছিলই না। এখন এখন কেউ যদি বলে মানে যাদের ধরেন ক্লিনিকটা ডেভেলপড, ঠিক আছে, সবার ক্লিনিক আবার ডেভেলপ না, যাদেরটা ডেভেলপড ওদের কাছে ওরকম জিনিস থাকবেই যে একটা পেশেন্টকে কমফর্ট দেবে। একদম মানে মডার্ন ক্লিনিক এখন, যে একদম মডার্ন জিনিস নিয়ে সব তৈরি। আর ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো ম্যাডাম এরপরে আরও একটি প্রশ্ন জেনে নিতে খুবই ইচ্ছা করছে যে এখন অনেকে দেখি দাঁত তুলতে লাগে, সামনের যে মানে দাঁত না থাকলে খুবই বিশ্রী লাগে, তখন সেই জায়গাতে মানে আর্টিফিশিয়াল দাঁত লাগাতে লাগে, তখন ওটা কি আমাদের নিরাপদ না মানে ভালো জিনিসটা কি? হ্যাঁ অবভিয়াসলি, দেখেন এবার আপনি হাসি দেবেন, ঠিক আছে, হাসি দিলে যদি সামনের দাঁতগুলি না থাকে তবে কেমন লাগবে দেখতে? অবভিয়াসলি ভালো লাগবে না। এখন ইমপ্লান্ট চলে এসছে, এখন ব্রিজেস চলে এসছে, এখন অনেক ডিফারেন্ট ট্রিটমেন্টস চলে এসছে যেগুলো আগে ছিল না। আগে দাঁত নেই তো নেই, এখন আর ওটা নেই। এখন দাঁত নেই তো আমরা দেব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কোনো অসুবিধা নেই, আরামসে আমরা দেব। এবং মানে আপনার যেই স্মাইল লাইন ছিল, ধরেন কোনো না কোনো সময় তো দাঁত ছিল পড়ে গেছে, কিংবা পোকা হয়ে গেছে, কিংবা কিছু ব্যথা পেয়েছেন, হ্যাঁ কোনো প্রবলেমে পড়ে গেছে, কিংবা অ্যাক্সিডেন্টে পড়ে গেছে, এখন সব ঠিক হয়, এখন সব দাঁত আছে। কোনো বোঝে দাঁত নেই, দাঁত বানানো যাবে না, দাঁত হবে না, কিংবা আমার স্পাইলটা বিচ্ছিরি লাগবে, এটা হবেই না। তখন সেই দাঁতগুলো যত্ন কিভাবে আমরা নেব? সেম অ্যাজ ইয়োর অরিজিনাল টিথ, একদম সেম। যেরকম আপনি অরিজিনাল টিথকে আপনি যত্ন করছেন, ওটাকেও সেমভাবে ব্রাশিং করবেন, ফ্লসিং করবেন, মাউথ ওয়াশ করবেন, সেমভাবে যত্ন করবেন। তখন কি এটা খোলার কোনো ব্যবস্থা থাকে বা খুলে কোনো পরিষ্কার করতে লাগে? না না, ওরকম নেই, এগুলি ফিক্সড, এগুলি সব ফিক্সড। এবার আপনি যদি চান যে না আমি ফিক্সড, আগে যেমন ছিল আমাদের দাদু টাদুরা, দেখেছেন কেটে যায় না, খুলে জলের গ্লাসে রাখতো, হ্যাঁ এগুলো কিন্তু এখনও আছে, যায়নি। যারা ধরেন এই ট্রিটমেন্টসগুলো তো একটু কস্টলি, যারা ওইটা এফোর্ড করতে পারে না ওদেরকে আমরা এটাই দিই, এই যে গ্লাসে খুলে রাখা, জলে রাখা, ঘুমিয়ে যাও, সকালে উঠে আবার পরে নেওয়া, হ্যাঁ ওগুলো দেই। যারা এফোর্ড করতে পারে না ওদেরকে এগুলো দেওয়া হয়, এখনও আছে ওই ট্রিটমেন্ট। কিন্তু আমি বলবো যখন এসে পড়েছে ভালো, হ্যাঁ অবভিয়াসলি পকেটে একটু বেশি কস্টলি, বাট আপনি তো পাচ্ছেন, মানে ভগবান না করুক বাট আপনি চলে যাবেন, দাঁত যাবে না, এমন আর কি। মানে এত মানে গুড কাইন্ড অফ ট্রিটমেন্ট ইমপ্লান্ট। এগুলো করতে কেমন সাপেক্ষ মানে ব্যয় সাপেক্ষ হয় যদি আমাদেরকে জানাতে? এটা ডিপেন্ড করে, দেখেন এখন যদি একটা ইউনিট থাকে মানে একটা দাঁত থাকে তবে একরকম প্রাইসিং হয়, আবার যদি ধরেন একসাথে 5টা দাঁত আছে, 6টা দাঁত আছে, তবে আরেক রকম প্রাইসিং হয়। এরপরে তো ডক্টরদের সাথে যদি আপনার সাথে আমার ভালো রিলেশন, একটু আমি কম রাখলাম, ওর সাথে আমার ওকে আমি চিনি না তো ওর থেকে আমি নর্মাল রাখলাম, তো দ্যাট ইজ অলসো আ ফ্যাক্টর। বাট সামওয়্যার ইট স্টার্টস ফ্রম 50,000 থেকে শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, বিকজ এটা আপনি পার্মানেন্ট দাঁত পাচ্ছেন আপনার আবার ফেরত, তো অবভিয়াসলি আপনার ওটা কাজও করবে পার্মানেন্ট দাঁতের মতো। ওমন না যে আপনার পার্মানেন্ট দাঁত দিয়ে যেমন সব কিছু খেতে পারতেন এটা দিয়ে খেতে পারবেন না, ওমন না, কিন্তু ওটা দিয়ে আপনি সব খেতে পারবেন। নরমালি আমার যে দাঁত ছিল সেই দাঁতে যেভাবে আমি ইউজ করতাম, ইয়েস এক্স্যাক্টলি ওরকমভাবে ইউজ করতে পারবেন। প্লাস আমরা ওয়ারেন্টি দেই ওটার মধ্যে, যে কোনো প্রবলেম হবে আপনি আমাদের কাছে আসবেন, আমি ফেস করব, আমিই ঠিক করব, অ্যান্ড দ্যাট ইজ নট চার্জেবল। ওটাতে কোনো চার্জ হয় না একটা পিরিয়ডের জন্য। ধরেন 5 বছরের মধ্যে কিছু হলো, 10 বছরের মধ্যে কিছু হলো, তো উই উইল টেক কেয়ার অফ দ্যাট টিথ, আমরাই টেক কেয়ার করবো। ওটার মধ্যে কোনো প্রবলেম হলে আমরাই দেখবো, দ্যাট ইজ ফ্রি অফ কস্ট। ওই ওয়ারেন্টি পিরিয়ডে আর কি, দ্যাট ইজ ফ্রি অফ কস্ট। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আবারও। তো ম্যাডাম এরপরে জেনে নেবো যে আগামী প্রজন্মে যারা ডেন্টিস্ট হতে চায় বা এটা নিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য কি অ্যাডভাইস দেবেন? ডেন্টিস্ট্রি যারা করতে চায় সবচেয়ে ইম্পর্টেন্ট থিং এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়ালিটি যেটা আপনার মধ্যে থাকতে হবে সেটা হলো পেশেন্স। অতিরিক্ত পেশেন্স থাকতে হবে, ঠিক আছে, কনসিস্টেন্ট থাকতে হবে। এবং ফিউচারে যখন আপনি ডেন্টিস্ট্রি করে ফেলবেন তখন ইউ উইল থিঙ্ক অফ ওপেনিং এ ক্লিনিক, কিংবা আপনি নিজের একটা কিছু করতে চাইবেন। অবভিয়াসলি সব ডেন্টিস্টরা চায়, আনটিল অ্যান্ড আনলেস আপনি গভর্নমেন্ট জব করছেন। তো যদি আপনি এমন কিছু করতে চান, সিম্পলি শুরু করবেন, কিছু হাইফাই করে শুরু করার দরকার নেই, সিম্পলি শুরু করেন। কাজ কথা বলবে, যদি কাজ ভালো হয় বা যখন শেখা টাইমটা থাকবে তখন ভালোভাবে শিখবেন, যা দেখবেন ভালোভাবে দেখবেন, দেখে শিখবেন। বিকজ দেখেন অন্য প্রফেশনের মতো আমাদের প্রফেশনটা একটু ডিফারেন্ট, বিকজ উই ডিল উইথ সার্জারি ফ্রম ডে ওয়ান, ঠিক আছে। প্রথম 1-2 বছর হয়তো আমাদের নর্মাল যেটা এমবিবিএসরা তাদেরও হয় থিওরি নিয়ে বেশি পড়াশোনা, বাট আফটার 3rd ইয়ার আমাদের পুরো প্র্যাকটিক্যালে চলে যায়, আমরা পেশেন্টসের উপরে কাজ করা শুরু করে দিই, ঠিক আছে। তো পেশেন্টের উপরে যখন কাজ করতে হয় ওইগুলি আপনাদের সিনিয়র থেকে কিংবা টিচার্স থেকে ভালোভাবে শিখে নেবেন,
বিকজ দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, ওটাই আপনার ফিউচার কাজে লাগে। ডিসাইড করবে। হ্যাঁ, এরপর যখন আপনি ক্লিনিক দেবেন একদম সিম্পলভাবে ক্লিনিক শুরু করেন, প্রথমে একদম ফ্যান্সি করে এত বড় করে দেওয়ার দরকার নেই, পেশেন্ট ফ্লো বাড়ুক, আস্তে আস্তে বাড়ুক, এরপরে আপনি আস্তে আস্তে আপনার ক্লিনিকেরও অ্যাডভান্স করবেন। একদম প্রথম দিন থেকে অ্যাডভান্স করে দেবেন, বসে যাবেন, তারপর মনে হবে হাই আমার পেশেন্ট আসছে না। মনে রাখবেন একটা ক্লিনিক খোলার অ্যাটলিস্ট 6 months to 1 year কেউ আসবে না, কেউ আসবে না, আস্তে আস্তে করবেন, আস্তে আস্তে হবে। এই যে বলেন কাজ কথা বলবেন, হ্যাঁ হ্যাঁ, কাজটাই কথা বলবে। আপনি মনে রাখবেন যে এই পেশেন্টটাকে যদি আপনি ট্রিট করে ভালো করেছেন, ওই গিয়ে আরও 10টা পেশেন্ট আনবে আপনার জন্য। তো আপনার কাজটা ভালো হতে হবে। আপনি যদি 2 নম্বরই কাজ করেন আর এক্সপেক্ট করেন যে না আমার এখানে ভিড় লেগে থাকবে, হবে না, হবে না। কাজও ভালো করতে হবে, ব্যবহারও ভালো থাকতে হবে, সব কিছু সব কিছু। অনেক সময় পেশেন্ট যেমন দেখেন আমাদের কি আর নেগেটিভ হয় না, আমাদের সাথে পেশেন্ট আসছে এসে বকেও যায় যে না এটা কী করেছেন আপনি, এসে ওই সময় আমার এক্সাইটেড হলে হবে না, আমার ওকে বোঝাতে হবে যে না ঠিক আছে, হতেই পারে, আমিও মানুষ, আমি তো ডাক্তার হয়েছি ঠিক আছে, ভগবান হইনি, একটা ভুল হয়ে গেছে হয়তো, আপনি বুঝেন, আমি ঠিক করে দিচ্ছি। অ্যাটিটিউডটা ওরকম থাকতে পারে, নাকি আপনি ঝগড়াই লেগে গেলেন। তো দ্যাট ইজ ওয়েট আপনি পেশেন্টটাকে হারিয়ে ফেলবেন, ওর সাথে আরও 10 জনকেও হারিয়ে ফেলবেন। ধৈর্য মেইন থিং, প্রথমেই বলেছি পেশেন্স ইজ দ্য কি। ঠিক, ধন্যবাদ ম্যাডাম, আপনাকে আবারও ধন্যবাদ দেবো যে আমাদের পজিটিভ বার্তার এই অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার মূল্যবান এই বক্তব্য এখানে দেওয়ার জন্য। Thank you. এবং আগামী দিনে আবারও চাইবো আপনাকে এখানে। Sure, তো sure. আমাদের অনুষ্ঠান একেবারেই শেষের পর্যায়ে। তো আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং নলেজ সিটি পেজে আমাদের এবং আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।